নমস্কার বন্ধুরা, সুতোপার ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল থেকে সারাদিন যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমার আর বাড়ি ফেরা হলো না, বাপের বাড়িতেই আটকে গেলাম। বাপের বাড়িতে সকালবেলা উঠেই দেখি আমার মা পুজো করছেন। সারা জীবন এটাই দেখে আসছি, ঘুম থেকে উঠেই মা চান টান করে পুজো করতে যান। ছোটোবেলায় খারাপ লাগতো, মনে হতো মা কতক্ষণে পুজো সেরে এসে আমাদের এন্টারটেন করবে। এখন দেখতে খুব ভালো লাগে। আমার বাবারও খুব ঠাকুরের প্রতি ভক্তি ছিল। আগের বছর আমার বাবা এই সময় মারা গেছিলেন, ঘুমের মধ্যেই বাবা মারা গেছিলেন। আর এই বছর ওনার বাৎসরিক কাজেই আমি এসেছি। কাজ খুব ভালোভাবেই হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা আমার। কিন্তু এই বৃষ্টির বাদলের জন্য আটকে পড়ছি। সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। মেয়েদের তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে মন খারাপ একটা থেকেই যায়, আর এই পিতৃবিয়োগ নিয়ে যেতে তো আরও খারাপ লাগছে। বাবার কথা খুব মনে পড়ে, বিশেষ করে ছোটোবেলাকার কথাটা বেশি মনে পড়ে। বাবা আমাকে সাইকেলের সামনে একটা ছোট্ট সিট ছিল, সেটাতে বসিয়ে স্কুলে দিয়ে আসতো মাঝে মাঝে। তারপর ডাক্তার দেখাতে নিয়ে যেত, যে কোনো কাজেই বাবা আমাকে সামনের সিটে বসিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। সে সময় তো স্কুটার মোটর সাইকেলের কথা ভাবতেই পারি না। এবং বাবা মারা যাওয়ার দিনে খবর পেয়ে আমি যখন বাবার জন্য ছুটে আসছিলাম, তখন শুধু এই দৃশ্যটাই মাথার মধ্যে ঘুরছিল। আমি সাইকেলের সামনে সিটে বসে বাবা আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সময়ের সবার মধ্যেই বাবা মায়ের প্রতি যে মমতাটা ছিল, সেটা কিন্তু আজকালকার ছেলে মেয়েদের সেই রকম মমতাটা কমই দেখেছি। আমাদের সময় খুব সামান্য মা কাজ করে বেড়াচ্ছে বা মা উপোস করেছে, তাতেই আমাদের কতটা খারাপ লাগতো। মা উপোস করে আছে সারাদিন। কিন্তু তাই বলে আজকালকার ছেলে মেয়েদের কি সেটা হয় যে মা উপোস করে আছে, মায়ের জন্য ভীষণ মন খারাপ হচ্ছে? এতটা আবেগ এখনকার ছেলে মেয়েদের নেই। আর এর জন্য তো মোবাইল অনেকটাই দায়ী। আমাদের সময়ে তো আর মোবাইল ছিল না, তাই কানে দুটো গুঁজি ভরে দিয়ে পাশের বাড়ি থেকে মা যতই ডাকুক না কেন, ছেলে মেয়ে তো শুনতেই পায় না। কখনো কখনো মনে হয় মরে পড়ে থাকলেও পাশের ঘরের ছেলেমেয়েরা শুনতেই পারবে না। আর এটা যে শুধু আমার সমস্যা তা তো নয়, ঘরে ঘরেই এই সমস্যাটা। তবে আবার মোবাইলের ভালো সাইটগুলো দেখলে তো গুণে শেষ করা যাবে না। তবুও আমাদেরকে ভালো সাইটগুলোই বেশি করে নিতে হবে, খারাপ সাইটগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। এবং আমাদের সময়ে আমরা যেটা অনেক কষ্ট করে রপ্ত করতাম, এরা আজকাল সব কত সহজেই সেসব শিখে নেয়। তবে হ্যাঁ, আমরাও শিখতে পারি, আমাদের একটু সময় বেশি লাগছে। এই যে আমি এই বয়সে এসে ভিডিও বানানো, ভিডিও আপলোড করা, আরও সব কিছু যা যা সব শিখছি, হয়তো একবারেই পারছি না, 2-4 বার শিখিয়ে দিতে হচ্ছে, তারপর আমরা কিন্তু শিখে নিতে পারছি। এই যে আমি বাপের বাড়ি এসে আমার তো কত কিছু শেখা হলো। এর আগে আমি 3 দিনের জন্য এসেছিলাম, তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে গেলাম। এবার এসে থাম্বনেল বানানো, আরও সব পোস্ট করা,
এই যে ব্লগ করা, এসব নানা রকম জিনিস করতে শেখা, এগুলো হয়তো ছোট ছোট ব্যাপার, কিন্তু আমার কাছে এগুলো বিরাট ব্যাপার। আমি তো বহুদিন থেকে শিখবার চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে শিখিয়ে দেয়নি। এবার বাপের বাড়ি এসে শিবা আমাকে সেগুলো সব শিখিয়ে দিচ্ছে, আর আমি এই বয়সে তার একনিষ্ঠ ছাত্রী। শিবাকে আমি আমার গুরুদেব মেনেছি। ও আমাকে সব শিখিয়ে দিচ্ছে, ধরে ধরে বারবার শিখিয়ে দিচ্ছে। আমি এগুলো শিখে খুব হ্যাপি। এই যে অ্যাকোয়ারিয়ামটা কিন্তু খুব পুরনো নয়। এর আগে একটা ছোট অ্যাকোয়ারিয়াম ছিল আমাদের, ওইটা আমাদের খুব প্রিয় ছিল। সেটা এখন মেজো ভাইয়ের ঘরে রয়েছে, আর ছোট ভাই এই বড় অ্যাকোয়ারিয়ামটা কিনেছে। বেশ ভালো লাগে, মাছগুলো ঘুরে বেড়ায়, বাচ্চাদেরও বেশ ভালো লাগে। আমার ছেলে তো এই অ্যাকোয়ারিয়ামের ভেতর আর আমার বোনের ছেলে দুজন মিলে শ্যাম্পুর পাতা বা শ্যাম্পু ঢেলে দিয়েছিল। সমস্ত মাছ মরে গেছিল আমার ছোট ভাইয়ের বিয়েতে। আমরা সব ব্যস্ত, ওরা এসব করে বেড়াচ্ছে। সব জল পাল্টানো হলো, আবার মাছ এনে দেওয়া হলো। বিয়ে বাড়ি, অ্যাকোয়ারিয়ামটা বন্ধ থাকলে বাজে লাগে, আর আমার ছোট ভাইটা খুব শৌখিন। আবার সঙ্গে সঙ্গে অ্যাকোয়ারিয়াম ঠিক করা হলো, আর ওদের বেশ করে বকা দেওয়া হলো। আমি তো কোনো দিনও ভিডিও করতে জানতাম না, শুধু স্টিল ফটোই তুলতে পারতাম। শিবা আমাকে হাতে ধরে ভিডিও করতে শিখিয়ে দিল, তাই আমি বাপের বাড়িতে এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছি। এটা আমার ছোট ভাইয়ের বউয়ের রান্নাঘর। সবাই এখন দুপুরবেলা ঘুমোচ্ছে, আমি ঘরের ভিডিও করে বেড়াচ্ছি। আমার খুব ভালো লাগছে কাজটা করতে, কাজটা শিখতে। আমারও ইচ্ছে করছে ভালো বড় ক্রিয়েটর হতে। আমার পাশে সবাই থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও কেউ কেউ দেখছেন, তাতে আমি খুব খুশি। এবার আমি দেখাচ্ছি একটা খুব ভালো জিনিস। এটা হচ্ছে মিয়াজাকি আম। আমার বড় ভাইয়ের বাগানে এই গাছটি হয়েছে। এই আমগুলি শুনেছি 3 লাখ টাকা কেজি। এত সুন্দর আম হয়েছে এই মাত্র 3 বছরের গাছে। এটা তো শুনেছি আগে বিদেশেই হতো, এখন আমাদের দেশের মাটিতেও এই আমগুলো ভালোই তৈরি হচ্ছে। তাই সবারই উচিত এই মিয়াজাকি আম গাছ একটা করে হলেও ঘরে লাগানো, ছাদ বাগানে লাগানো। এই আমটি আজ কাটা হলো, এত শ্বাস, এত রসালো, এত মিষ্টি, এত সুন্দর আম জীবনে এই প্রথমবার খেলাম। খুব সুন্দর। তাই আপনারাও সবাই মিয়াজাকি আমের চারা লাগানোর চেষ্টা করুন। আমরা আমগুলো খেয়ে আঠিগুলো রেখে দিলাম আবার নতুন গাছ তৈরি করার জন্য। দেখা যাক কেমন চারা বেরোয়, আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সব চারা। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা নতুন দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা আমার বন্ধু তারা আমাকে কমেন্ট করবে। তোমাদের সাপোর্টে আমি অনেক উৎসাহ পাচ্ছি
আমার খুব ভালো লাগছে। তোমরাও ভালো থাকবে, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।